প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক, সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে, বলেছেন রুহুল কবির রিজভী। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকের ফলে রাজনৈতিক পরিমণ্ডলে আস্থার পরিবেশ তৈরির আশা রাজনৈতিক বিশ্লেষকদের। বৈঠকে ইতিবাচক বলছে এনসিপি। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। দেখছিলেন ক্রাউন সিমেন সংবাদ শিরোনাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রুহুল কবির রিজভী। এ সময় প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার পতনে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক পড়ে গেছে বলেও মন্তব্য তার। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে, যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা, এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে, যেটা গণতন্ত্র নিশ্চিত করে, গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে, এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি, আমি আগেও বলেছি, এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকের ফলে দুর্বল হয়ে পড়া জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হবে আস্থার পরিবেশ। এদিকে বৈঠকের রাজনীতির জন্য ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। আল মাসুমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের তারিখ, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ তীব্র হয় সম্প্রতি। ফলে 5 আগস্ট পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় ঐক্য নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, রাজনীতিতে দেখা দেয় অস্থিরতা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠেয় বৈঠককে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। গত 15 বছর কর্তৃত্ববাদ বিরোধী যে লড়াইটা বিএনপি করেছে, তার ফলেই তো কর্তৃত্ববাদী সরকারের বিদায় হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো বিএনপি এই তো একটা অর্জন হলো এই অন্তর্বর্তী সরকার। সুতরাং এই সরকারের সাফল্য বিএনপির জন্য প্রয়োজন। আবার আরেকটা বিষয় কি, এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাতেও বিএনপির অনেক ক্ষতি হবে। বিএনপির সাথে সরকারের দূরত্ব দিয়ে কেউ কেউ ফায়দা লুটতে চেষ্টা করেছিল, সেটা আর এখন সম্ভব না। এর ফলে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ, সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কাজ করতে চায়, এইটা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সামনের কাজগুলো সফলভাবে পূর্ণতা পাবে। বিএনপিও একটা সাফল্যের সাথে এগিয়ে যাবে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার মনে করেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতিবাচক। কারোর মধ্যে কোনো আমরা টানাপোড়েন কিংবা সম্পর্কের অবনতি দেখতে চাই না। আমরা চাই যে কোনো সম্পর্কে অবনতি হলে সেটা বসে যেন সেটেল করা যায়। রাজপথে আমাদের এখনই পরস্পর মুখোমুখি অবস্থান নেওয়ার তো দরকার নাই। আমরা বসে আলোচনা করার মতো একটা জায়গা থাকা উচিত এবং সেখানে অন্তর্বর্তী সরকারেরও সেই নেগোসিয়েশন করা উচিত, যে তাদের জায়গাটা বোঝানো উচিত, অন্যদের দলগুলোর কনসার্নগুলো শোনা উচিত। তো সব মিলিয়ে এটা অবশ্যই বাংলাদেশের এই যে আলোচনার একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং একজন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান আর একজন একটা প্রধান দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা রাজনীতির জন্য ভালো। এই সংস্কৃতিটা তো আমরা লম্বা সময় ধরে দেখতে পাইনি, মানে মিসিং ছিল আর কি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। এরই মধ্যে চিহ্নিত হয়েছে ভাইরাসটির বেশ কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট।
আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনা সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ, বিমানবন্দরের IHR ডেস্কগুলোতে নজরদারি করা হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম এড়িয়ে চলা এবং একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখার পাশাপাশি সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ডিজি জানান, সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, ভেন্টিলেটর, ICU ও HDU সুবিধা সহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের দ্বারা। ঈদের পর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এখনো না খুললেও ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করছে রাজধানী। বুধবার রাজধানীর বেশিরভাগ মার্কেট, বিপণী বিতান খোলাছে। দোকান ঝাড়া মোছার কাজ করছেন দোকানিরা। তারা জানান, এখনো বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি, তারপরও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। আগামী সপ্তাহ থেকে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরবে বলে প্রত্যাশা তাদের। ঈদ উল আজহা উপলক্ষে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি চলছে। এ সময় সব সরকারি অফিস, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর প্রভাবে এখনো অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। মার্কেট অলরেডি খুলে গেছে, এখন আস্তে আস্তে সবাই দোকানপাট খুলবে। আর আমাদের আশা হলো ওইরকমই যে আমরা তো ঘরে বসে থাকতে পারবো না। ঈদের পরে আমাদের এই আজকে প্রথম খুললাম, ভালোই ঈদ ট্রিট করলাম। ঈদের ছুটির পরে এখন আমরা খুলতেছি আবার নতুন করে খুলে এখনো বেচাকেনা আরম্ভ হয় নাই, খুলে বসতেছি আর কি। এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম। তবে জরুরি বিভাগ ছাড়া মিলছে না চিকিৎসা সেবা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা। কর্মরত স্টাফদের অভিযোগ, সুস্থ হয়েও জুলাই আন্দোলনে আহতদের কেউ কেউ অবস্থান করছে হাসপাতালে। আল মাসুম সবুজের ক্যামেরায় ফজলে রাব্বির প্রতিবেদন। রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, অল্প খরচে চোখের উন্নত চিকিৎসার জন্য যেখানে জড়ো হন সকল শ্রেণী পেশার মানুষ। তবে গেল 27 মে জুলাই আন্দোলনে আহত রোগীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় হাসপাতালটিতে কর্মরত স্টাফ ও চিকিৎসকদের। বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। 2 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পুরোদমে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। জরুরি বিভাগ ছাড়া বন্ধ সকল সেবাদান, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ডাক্তার আসবে বলছে, দেখবে আমাদেরকে, ওনারা কি ফাইল দিবে, ফাইলে অনেকগুলো ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর কি। কিন্তু আমাদের রোগীর চিকিৎসা এমনি দ্রুতই দরকার। এই যে আমার বাচ্চা 6 ঘন্টার মধ্যে ওটি করার দরকার ছিল, কিন্তু সকল ইতে বন্ধ ছিল। রোজার মনে করেন ঈদের কারণে বন্ধ, তারপরে এই জায়গায় আইসি, প্রাইভেটগুলো সব বন্ধ, এই জায়গায় আইসি, এই জায়গায়ও নাই, ডাক্তার নাই, এজন্য আমাদের একটু সমস্যা হইতেছে। এদিকে হাসপাতালটির স্টাফদের দাবি, জুলাই আন্দোলনে আহত অনেক রোগী এরই মাঝে সেরে উঠেছেন, তবুও ছাড়ছে না হাসপাতালের বেড। আছে ইচ্ছামতো জীবনযাপনের অভিযোগও। হোটেল মতো খুলে রাখছে, উপরে গান বাজনা করে, গান বাজনা চলে। এই বিষয়ে আপনার পদক্ষেপ নেন কি ভাই? পরিচালক, আমি ছোট কর্মচারী, আমি কি পদক্ষেপ নিব? এটা যা কিছু করে ডাক্তাররা করবে, প্রফেসররা করবে। গান বাজনা হয়, খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে হয়। জানা গেছে আগামী শনিবার থেকে ফের পুরোদমে চালু হবে হাসপাতালটির কার্যক্রম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর পঞ্চম দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাই বেশি। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। কমলাপুরে দুধরে যাত্রীদের ভিড়ই দেখা গেছে। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন। সকাল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুব বেশি নয়। এদিকে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার নির্দেশনা থাকলেও খুব একটা পালন করছেন না যাত্রীরা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না যাত্রী ও ট্রেনের কর্মকর্তারাও।
কুরবানির আগে চট্টগ্রামে 4.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিলেন আড়তদাররা। তবে জেলা উপজেলা থেকে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 4,15,351 পিস চামড়া। বৃহত্তর চট্টগ্রামে কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম মহানগরী থেকে 1,78,300 পিস এবং বিভিন্ন উপজেলা থেকে 1,74,051 পিস গরুর চামড়া সংগ্রহ হয়েছে। শুধু চট্টগ্রাম জেলা থেকেই 3,52,351টি গরুর চামড়া, 10,500টি মহিষ ও 52,500টি ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে 17,53,732টি পশু কোরবানি হয়েছে। কোরবানির পর কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেন মৌসুমী ব্যবসায়ীরা। সংগৃহীত চামড়া নিয়ে যাওয়া হয় নগরের আতুরা ডিপো এলাকায় চামড়ার আড়তে। তবে ন্যায্য দাম না পাওয়ায় অনেক মৌসুমী ব্যবসায়ীরা চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন। সরকারের ঘোষণা অনুযায়ী ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 55 থেকে 60 টাকা। এবার ঈদুল আজহায় সিলেটে প্রায় 80,000 পশু কোরবানি হয়েছে। এসব কোরবানির সিংহভাগ চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন কাওমি ও হাফিজিয়া মাদ্রাসা। তবে চামড়ার বাজার মূল্য কম থাকায় বড় ধরনের লোকসানের মুখে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। মোহাম্মদ আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ঢাকার ট্যানারি মালিকদের কাছে সিলেটের চামড়া ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এবছর বকেয়ার মাত্র 10% পরিশোধ করেছেন ট্যানারি মালিকরা। এতে করে আর্থিক সংকটে পড়েছেন সিলেটের খুচরা ও পাইকারি চামড়া ব্যবসায়ীরা। অনেকে ঋণখেলাপি হয়ে পড়েছেন। ফলে এবছর চামড়া সংগ্রহ কমে গেছে। চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণসহ শ্রমিক মজুরি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লোকসান আরও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর চামড়া কিনা লাগে পুরানো টাকা পাওয়ার চাইতে, কিন্তু আমরা বারবারই প্রতারিত, পুরানো টাকা পাওয়ার কোনো সিস্টেমই নেই। এখন তারা ট্রেনারে ট্রান্সফার করে নিছে হেমায়তপুর, ওই জায়গায় কোনো কথা করার সিস্টেম নাই। কিন্তু আমরা পুরানো টাকার আশা চামড়াটা লওয়া লাগে, তাও ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে। লেবার করছো, লবণ করছো, এটা প্রতিদিন আমরা নিজের পকেট দিয়ে বহন করিয়া পকেট টাকাটা আদার চেষ্টা করি, কিন্তু এইটা আদার চেষ্টা করা যায় না। চামড়ার ব্যবসা করতে হইলে ভাই আমরা লোন তোলা লাগে। অনেক ব্যাংক আমরা লোন করছি, করলে আমরা এই ব্যবসা দিয়ে লোন দিতাম পাই না। আমরা মামলা টামলা দিয়া হয়রানি করতেছে সরকারে। এখন যদি আমরা সরকারে কোনো রকম সাহায্য হয় আর আমরা চামড়াটার দাম বাড়ে, তা আমরা ব্যবসায়ী সকল খুশি হইমু, সন্তুষ্ট পাইমু। 200-250 চামড়ার ব্যবসায়ী মানুষ ছিল, এখন আমরা হাতে গোনায় মানুষ 25 থেকে 30 জন মানুষের চামড়ার ব্যবসা করেছি। এদিকে চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। আমাদের যে কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে, আপনারা জানেন, সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি। আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায়নি চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করব যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। চামড়া ব্যবসার সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও হত্যা মামলায় নারী আসামি সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ, বাকলিয়া, হালিশহর, বন্দর এবং ফেনী সদর থানা এলাকায় অভিযান চালানো হয় বলে র্যাব 7 জানায়। অভিযানে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার আসামি সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় আরেকটি হত্যা মামলার আসামি মনসুরা আক্তার মনি এবং মাহফুজা আক্তার চাঁদনীকে নগরের হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে, নোয়াখালীর জেলা কোম্পানিগঞ্জ থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিককে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকলিয়ায় তক্তাপুর এলাকা থেকে 27 কেজি গাঁজা ও 155 পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় 3 জনকে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।